ইরান ও ইসরায়েলের যুদ্ধে স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করা নিয়ে ভারত কিন্তু একটু মহা বিপদে পড়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিপদের দিনে ভারতকে 100% সাপোর্ট করতে এগিয়ে এলো রাশিয়া। কালকে রাশিয়ার পক্ষ থেকে একটি স্টেটমেন্ট রিলিজ করা হয়েছে। সেখানে তারা স্পষ্ট বলেছে যে ভারতের যদি তৈল সংকট হয় তাহলে 100% দিয়ে পাশে থাকবে রাশিয়া, এবং ভারত যেন এই মুহূর্তে তেল সংকট নিয়ে কোনো কিছু না ভাবে, কারণ রাশিয়া ভারতকে শেষ মুহূর্ত অবধি তেল সাপ্লাই করতে বদ্ধপরিকর। এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজ বন্ধ হওয়ার ফলে সব থেকে বিপদে কিন্তু পড়েছে ইউরোপীয় ইউনিয়ন, এবং ইরান অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে স্ট্র্যাটেজিক্যালি মিডল ইস্টের যে জায়গাগুলোকে হিট করেছে, সেই জায়গাগুলো শুধুমাত্র সেই দেশের জন্য ইম্পর্টেন্ট ছিল তা নয়, গোটা পৃথিবীর কাছেও কিন্তু ইম্পর্টেন্ট ছিল। ফলে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইরানের এই এক একটা স্ট্রাইক আসলে ইউরোপীয় ইউনিয়ন কিংবা কখনো আমেরিকার কাছেও কিন্তু অত্যন্ত বড় ধাক্কা। শুধু যে ভারত বিপদে পড়েছে স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দেওয়ার ফলে, বিষয়টা কিন্তু সেরকম নয়। কালকে ইরান সৌদি আরবের তেলের যে মেন ফেসিলিটি সেখানে অ্যাটাক করেছে, কুয়েতে এলএনজির যে প্রধান ঘাঁটি সেখানে অ্যাটাক করেছে, কাতার এলএনজি প্রোডাকশন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, এবং আলটিমেটলি গোটা বিশ্বে এনার্জি সিকিউরিটি নিয়ে বড় এক ক্রাইসিস এই ইরানের একাধিক হামলার ফলে যে তৈরি হয়েছে তা কিন্তু এক প্রকার নিশ্চিত। ইউরোপীয় ইউনিয়ন কালকে অদ্ভুতভাবে জেলেনস্কির কাছে একটু রিকোয়েস্ট করে বসেছে, এবং জেলেনস্কিকে তারা প্রার্থনা করেছে যে জেলেনস্কি যেন রাশিয়ার তেলকে ইউরোপে আসতে দেয়, কারণ রাশিয়া থেকে ইউরোপের বিভিন্ন দেশে তেল যাওয়ার যে রাস্তাটা তা কিন্তু ইউক্রেনের পাশ থেকে। ফলে ইউক্রেন যদি রাশিয়ার তেলকে ইউরোপে ঢুকতে দেয় তাহলে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের এই এনার্জি ক্রাইসিস এই মুভমেন্টটা থেকে তারা রক্ষা পেতে পারে, এবং এর জন্য কালকে ইউরোপীয় ইউনিয়ন সরাসরি জেলেনস্কির কাছে আবেদন করেছে। ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহীর জন্য এই পুরো বিষয়টা আরো বেশি বিপজ্জনক হয়ে যাচ্ছে, কারণ সংযুক্ত আরব আমিরশাহী ভেবেছিল যদি এই স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে যায় তাহলে বাইপাস করে তারা ফুজাইরা পোর্ট এই পার্টিকুলার জায়গা থেকে গোটা বিশ্বের কাছে তেল বিক্রি করতে পারবে। কিন্তু কালকে ইরান সেই ফুজাইরা পোর্টের উপরও কিন্তু আক্রমণ করেছে। অর্থাৎ বুঝতেই পারছেন ইরানের স্ট্র্যাটেজিটা কিন্তু পরিষ্কার, নয় মিলিটারি ঘাঁটিকে তারা টার্গেট করছে, নয় এনার্জি সিকিউরিটি যে ফেসিলিটিগুলো আছে সেখানে টার্গেট করছে। সেখানে সৌদির তেলের ফেসিলিটি বলুন, ইউএইর পোর্ট বলুন, ইউএইর অয়েল ফেসিলিটি বলুন, কাতারের এলএনজি প্রোডাকশন হাব বলুন, অর্থাৎ এই মিডল ইস্টের দেশের যে অর্থনৈতিক যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা ইরান করছে। ইরানের স্ট্র্যাটেজিটা পরিষ্কার, আমরা তো ডুববই, তোমাদেরকে নিয়ে বাবা ডুববো। তোমরা আমেরিকাকে সাহায্য করেছো, আমেরিকাকে সঙ্গ দিয়েছো, এবং ইসলামিক রাষ্ট্র হওয়া সত্ত্বেও ইরানের পাশে এসে দাঁড়াওনি, তাই তোমাদের এই পৃথিবীতে থাকার অধিকার নেই। কার্যত এই হুঁশিয়ারি ইরানের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। একটা জিনিস ভাবুন, ইরান কোথায় কোথায় টার্গেট করছে আরো যদি বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন ইরান কিন্তু দুবাইয়ের এয়ারপোর্টে টার্গেট করেছে। এবার একটা রাষ্ট্রের এয়ারপোর্টে টার্গেট করা এবং দুবাইয়ের এয়ারপোর্টে টার্গেট করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। দুবাইকে বলা হয় মিডল ইস্টের ইকোনমিক্যাল করিডোর, কয়েক কোটি মানুষ দুবাই এয়ারপোর্ট কিন্তু ব্যবহার করেন। শুধুমাত্র দুবাইতে যাওয়ার জন্য ব্যবহার করেন সেটা কিন্তু নয়, দুবাই কিন্তু ইউরোপের একটা গেটওয়ে হিসাবে কাজ করে, একটা ট্রানজিশন করিডোর হিসাবে কাজ করে। এবার আপনি দুবাই এয়ারপোর্টকে যদি ঘন্টা খানেকের জন্য বন্ধ করে দেন তাহলে এখানে কয়েক লক্ষ কোটি টাকার ক্ষতি হবে দুবাইয়ের। এবং দুবাই এয়ারপোর্ট শেষ দুদিন ধরে 50% অপারেশন ফেসিলিটি নিয়ে কাজ করছে। ফলে আপনারা বুঝতেই পারছেন দুবাইয়ের এয়ারপোর্টকে টার্গেট করে আসলে দুবাইয়ের ইকোনমিক্যাল স্ট্রাকচারকে তারা ভেঙে দিতে চেয়েছে, এবং ইরানের যে মিলিটারি তাদের স্ট্র্যাটেজিটা কিন্তু গোটা বিশ্বের কাছে আজকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে শেষ 12 ঘন্টায় 17টা দেশের এনার্জি সিকিউরিটি, মার্কিন দূতাবাস, এয়ারপোর্ট, এয়ারফিল্ড সমস্ত কিছুর উপর তারা আক্রমণ করেছে, এবং তাদের টার্গেটের কেন্দ্রবিন্দুতে সিভিলিয়ান্সরা নয়, তাদের কেন্দ্রবিন্দুতে সেই সরকার যারা আমেরিকাকে প্রথম থেকে মদত করেছে ইরানকে শেষ করার জন্য। এই হলো একটা পার্ট। দ্বিতীয়ত, কালকে ইসরায়েলের পক্ষ থেকে ইরানে কিন্তু আরো ভয়ানক হামলা চালানো হয়েছে। ইরানের যে বুশেহর বিমানবন্দর সেইখানে একটি যাত্রীবাহী বিমানের উপর তারা কিন্তু আক্রমণ করেছে, এবং যাত্রীরা কিন্তু মারা গেছে, এবং ইসরায়েল কিন্তু ইরানকে শেষ করার জন্য বদ্ধপরিকর।
তারা প্রথম থেকেই রেজিম চেঞ্জের চেষ্টা করেছে। খামেনি জীবিত থাকা অবস্থায় সেই রেজিম চেঞ্জটা কিন্তু সম্ভব হয়নি, এবং এই মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকা দুজনেই বুঝে গেছে যে রেজিম চেঞ্জ করার হয়তো এটাই সেরা সময়। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের দৃষ্টিভঙ্গিটাও কিন্তু একটু সন্তোষজনক। কালকে ভারত সর্বপ্রথম তৈল সংকটের মুখে পড়তে পারে বলে বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে ভারতের কাছে 25 দিনের তেল কিন্তু মজুত আছে, এবং স্ট্রেট অফ হরমুজ থেকে যে সকল দেশ নিজেদের দেশে তেল নিয়ে আসে তার মধ্যে ভারত কিন্তু দ্বিতীয় স্থানে আছে। এই মুহূর্তে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন এই মুহূর্তে রাশিয়া ভারতকে 100% সাপোর্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, এবং এটাই কিন্তু রাশিয়ার স্বভাবজাত ভঙ্গি। যখনই ভারত বিপদে পড়েছে, সে 1971 সালে মুক্তিযুদ্ধ হোক কিংবা বর্তমান সময়ে তৈল সংকট হোক, রাশিয়া কিন্তু ফের ভারতের পাশে এসে দাঁড়ালো। এবং কালকে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে রেড সি থেকে একাধিক এলএনজি যে ট্যাঙ্কার আছে তারা ভারতের দিকে কিন্তু এগোতে শুরু করেছে। যে ট্যাঙ্কার ভারতের দিকে এগোচ্ছে সেই ট্যাঙ্কারে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের স্যাংশন লাগানো ছিল, কিন্তু পরিস্থিতি এমন একটা জায়গায় তৈরি হয়েছে যে এখন ডোনাল্ড ট্রাম্প কিংবা ইউরোপীয় ইউনিয়ন কেউই বলতে পারবে না যে তোমরা ভাই রাশিয়ার থেকে তেল কিনো না। ট্যারিফ নিয়ে ডোনাল্ড ট্রাম্প এমনি সুপ্রিম কোর্টের বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে, সেই ট্যারিফকে অবৈধ ঘোষণা করেছে সে দেশের সুপ্রিম কোর্ট, এবং ইউরোপীয় ইউনিয়ন এখন নিজেরাই তেলের সংকটের মধ্যে ঢুকে গেছে ইরানের এই যুদ্ধের পর। ফলে রাশিয়ার তেল ভারত কেন কিনছে এই প্রশ্ন তোলার মতো জায়গায় ইউরোপীয় ইউনিয়ন কিংবা আমেরিকা কেউ আর নেই। আর ভারত কিন্তু ঠিক এই পরিস্থিতিটার ইউটিলাইজেশন করতে চাইছে, যেখানে রাশিয়ার থেকে ভারত ফের এলএনজি নিয়ে আসছে, এবং রেড সি থেকে একাধিক জাহাজ ট্যাঙ্কার ভারতের দিকে অগ্রসর হচ্ছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল কিন্তু আদান প্রদান হয়, এবং সব থেকে বেশি এই অঞ্চলটি ব্যবহার করে চায়না 26%, ইন্ডিয়া 14%, পরবর্তীকালে সাউথ কোরিয়া এবং জাপান 22%, এবং ইউরোপীয় ইউনিয়ন 8%। আপনারা যদি দেখেন এই জায়গাটিকে কাজে লাগিয়ে সব থেকে বেশি তেল বিভিন্ন দেশে বিক্রি করে, তার মধ্যে 1 নম্বর দেশের নাম যেটা হচ্ছে সৌদি আরব, দ্বিতীয়ত ইরাক, কুয়েত, ইউএই এবং ইরান। ইরাকের উপর এমনি নিষেধাজ্ঞা আছে, স্যাংশন আছে, ফলে সৌদি, কুয়েত এবং কাতার কিংবা ইউএই এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হলো এই স্ট্রেট অফ হরমুজ, যা আপাতত ইরান ব্লক করে দিয়েছে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কাতার তাদের এলএনজি প্রোডাকশন বন্ধ করে রেখে দিয়েছে, এবং ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি ভারতের দিকটি, কারণ ভারতের তেল 80% তারা কেনে আমদানি করে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে রাশিয়া যেভাবে ভারতকে সহায়তা করছে সেটাও কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট একটি মুভ। ফলে সব মিলিয়ে এই যুদ্ধ পরিস্থিতি কিন্তু আরো জটিল জায়গায় গেল, এবং বিপদের দিনে ফের চিরাচরিত ভঙ্গিতে রাশিয়া ভারতের পাশে এসে দাঁড়ালো, এবং একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে রাশিয়া ভারতের পাশে ছিল, আছে ও থাকবে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।